হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। দিস ইজ এমডি আমিনুর অ্যাগেন। তো গত 5ই আগস্ট আপনি আমার একটি ঘটনা প্লে করেছিলেন, ভয়েস ক্লিপ, আমার ফার্স্ট ভয়েস ক্লিপ। তো যেমনটি আমি বলেছিলাম যে যদি আপনি আমার ভয়েস ক্লিপটি শেয়ার করেন তাহলে আমি আরও অনেক অনেক ঘটনা পাঠাবো। তো যে কথা সেই কাজ, আমি আমার দ্বিতীয় ক্লিপটি পাঠাচ্ছি আপনাকে। তো এই ঘটনাটি ঘটে গিয়েছিল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়, যেটি আমার নিজের উপজেলা। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সব থেকে বড় গ্যাস ক্ষেত্র, গ্যাস ফিল্ড সেটি বিবিয়ানা গ্যাস ফিল্ড, স্যাভলন কোম্পানি দ্বারা পরিচালিত। সেই গ্যাস ফিল্ডটি আমাদের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত। তো এই ঘটনাটি অনেকটা এই গ্যাস ফিল্ডের পাশেই ঘটে গিয়েছিল। যে কুশিয়ারা নদী আছে, সে ঘটনাটি শুরু হয়েছিল এই কুশিয়ারা নদীর পার থেকেই। তো এই ঘটনাটি হচ্ছে আমার কলিগ রাহাত হোসেন, যেখানে আমি পার্ট টাইম কাজ করি, তো উনিও আমার সাথে একই সাথে কাজ করেন। তো ওনার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনাটি অ্যারাউন্ড 1950 থেকে 60-এর দিকে, 60-এর মধ্যবর্তী ঘটনা। তো ঘটনাটি অনেক দীর্ঘস্থায়ী ছিল। যার সাথে ঘটে গিয়েছিল ওনার মৃত্যু পর্যন্ত ঘটনাটি ঘটেই চলেছিল। তো চলে আসি ঘটনায়। তো রাহাত হোসেন উনি ঘটনাটি কালেক্ট করেছেন, শুনেছেন, অনেকটা নিজের চোখেও দেখেছেন এবং পূর্ববর্তী ঘটনাগুলি শুনেছেন ওনার বাবার কাছ থেকে। তো ঘটনাটি হচ্ছে রাহাত হোসেনের দাদি যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, তো উনি একদিন কুশিয়ারা নদীর পাশে কোনো একটি কারণে একটি জায়গায় কারোর জন্য অপেক্ষা করছিলেন। তো উনি আমাকে যেমনটা বলেছেন যে আগে যে জায়গায় সে ছোট ছোট জাহাজগুলো থামতো, নৌকাগুলো থামতো, মাল লোড আনলোড করতো, জিনিসপত্র, সেই জায়গায় উনি দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তো সময়টি ছিল ভর দুপুর। তো এক সময় কি হয় যে উনি তখন বলে রাখি, তখন ওনার নতুন নতুন শুধু বিয়ে হয়েছিল, হবে 6 মাস কি 1 বছর এরকম সময়। তো তো উনি অপেক্ষা করছিলেন। হঠাৎ ওনার ফিল হয় যে ওনাকে কেউ দেখছে এবং এক পর্যায়ে ওনার মনে হয় যে উনি অসুস্থ বোধ করছেন এবং একটা অস্বস্তি ওনার মধ্যে কাজ করছে। এমনটা হয় না যে যদি আপনার দূর থেকে কেউ লক্ষ্য করে, আপনি কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো ওরকমই ওনার সাথে হয়েছিল। তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করলেন যে না, এখানে আর অপেক্ষা করবো না, বাসাতে চলে যাই। তো উনি চলে আসেন। তো ঘটনাটি শুরু হয় আসার পর থেকেই, ওই দিন সন্ধ্যা থেকেই। তো প্রথম প্রথম উনি কি করতেন, প্রায় সন্ধ্যাতেই উনি কান্নাকাটি শুরু করে দিতেন। কান্নাকাটি বলতে যে ওনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, সুটাম দিয়ে একজন পুরুষ সুদর্শন, এবং ওনার দিকে তাকিয়ে থেকে হাসছে। অনেক সময় উনি বলতেন যে দরজায় দাঁড়িয়ে আছে, বা অনেক সময় এখানে ওখানে, এরকম অনেক কিছু বলতেন। তো প্রথমে যে বাসার যে লোকজন ছিলেন ওনারা ভাবতেন হয়তো কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা। তো তারপর যেমনটা হয় যে ওনারা ওনাকে অনেক কি দেখান, হুজুর আলেম ওনাদেরকে দেখান। তো ওনারা ফুটো দিয়ে গেলে, তাবিজ টাবিজ দিয়ে গেলে কয়েকদিন ঠিক থাকে, আবার যে কে সেই ঘটনা। তো একদিনের ঘটনা এটি হচ্ছে, তো উনি শুয়ে আছেন, রাত্রে শুয়ে আছেন। তো হঠাৎ ওনার মনে হচ্ছে যে উনি ভেসে আছেন, ভেসে ভেসে কোথাও, মানে উনি ভেসে কোথাও চলে যাচ্ছেন, এরকম একটা ফিল হয়। তো উনি ঘুম থেকে উঠে দেখেন উনি তো শুয়েছিলেন বালিশে, কিন্তু উনি অনেকটা পায়ের দিকে চলে গেছেন। তো উনি ভাবলেন যে আরে, আমি তো এখানে শুইনি, আমি তো শুয়েছিলাম বালিশে, আমি এখানে আসলাম কি করে। তো উনি আবার ঠিক হয়ে গিয়ে উঠে আবার বালিশে শুয়ে পড়েন। তো এই দিন আর কিছু হয় না। পরের দিন ঠিক একই ঘটনা, উনি ঘুমের মধ্যে হঠাৎ ফিল করতে পারেন যে আবার উনি ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছেন। তো উনি আবার ঘুম থেকে উঠে দেখেন যে একই অবস্থা, আবার একই জায়গায়। তখন বিষয়টা ওনার মাথায় অনেকটা নাড়া দিয়ে যে কি হচ্ছে। এবং সেই সময় কিন্তু ওনার যে কান্নাকাটি ছিল সেটা বন্ধ ছিল। এই কান্নাকাটির ঘটনাটি আর ঘটতো না, কিন্তু এই নতুন একটা উদ্ভট কাণ্ড শুরু হয়। কেউ ওনাকে টেনে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা আর কি। তো একদিন ওনার পরিবারের একজন সদস্য, উনি শুয়েছিলেন একা ঘরে। তো দাদা সম্ভবত কোথাও ছিলেন, সন্ধ্যার দিকে অনেকে শুয়ে থাকে না, এরকম অবস্থা। তো উনি গভীর ঘুমিয়েছিলেন।
উনার হঠাৎ একজন ওনার পরিবারের একজন সদস্য ওনার রুমের পাশ দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ সে লক্ষ্য করে যে উনি ভেসে আছেন এবং ধীরে ধীরে এই অনেকটাই মনে হয় না যে পানির মধ্যে যখন আমরা অনেকটা চিত হয়ে শুয়ে থাকি তখন আমরা যে ভেসে গেলে যেরকম দেখায় সেরকমই উনি ভেসে যাচ্ছেন ধীরে ধীরে, মানে বিছানার পায়ের দিকে চলে যাচ্ছে। তো উনি তো এটা দেখে জোরে চিৎকার দেন, তারপর লোকজন চলে আসে এবং চিৎকার দেওয়ার সাথে সাথে উনি ধপ করে বিছানায় পড়ে যান। তো উনিও ঘুম থেকে উঠে পড়েন এবং জিজ্ঞেস করেন কী হয়েছে, এবং আশেপাশে যারা ছিলেন তারাও চলে আসেন। জিজ্ঞেস করা হয় কী হয়েছে, তো উনি সব ঘটনা খুলে বলেন। তারপর দাদিও সবাইকে তাদের ওনার সাথে যে ঘটে যাওয়া ঘটছে সেই ঘটনাটি বলেন। তো সবাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তো আবার হুজুর ডাকা হয়, আর তাবিজ কবজ দেওয়া হয়, পানি পড়া, ফুটু সব কিছুই দেওয়া হয়। তখন আস্তে আস্তে এই ঘটনাটি বন্ধ হয়ে যায়। কিন্তু এর কিছুদিন পর শুরু হয় আবার নতুন আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু অনেকটা সময় বয়ে গিয়েছিল। তো তখন শুরু হয় নতুন একটি ঝামেলাটি হচ্ছে যে উনি শুয়ে আছেন, তো উনি ফিল করছেন যে ওনার চুল নিয়ে কেউ খেলা করছে অথবা চুল টানছে, এরকম একটা অবস্থা। তো একদিন উনি ঘুম থেকে এই টানাটানির যখন ফিল করতে পারেন, ঘুম থেকে উঠে দেখেন, ঘুম থেকে যখন উনি উঠে ওনার মাথায় হাত দেন তখন চুলের কিছু অংশ ওনার হাতে চলে আসে। তো উনি তো অবাক, কি হলো। তো উনি হারিকেনের আলোটা জ্বালানোর পর দেখতে পারেন যে চুলের মাথার কিছু অংশ ওনার হাতে। তো উনি ভাবেন হয়তো ঘুমের মধ্যে হাত লেগেছিল, এই জন্য ছিঁড়ে গিয়েছে। বিষয়টা তেমনভাবে উনি আমলে নেন না, কারণ উনার সাথে যে ভেসে যাওয়ার যে ঘটনা ওটা বন্ধ হয়ে গিয়েছিল। তো উনি ভেবেছিলেন বা ওনার ফ্যামিলি মেম্বাররাও ভেবেছিলেন যে দ্য স্টোরি ইজ ক্লোজড। সো পরের দিন ঠিক একই ঘটনা আবার ফিল করেন উনি, আবার হাত দেন, তারপর আবার চুলের অংশ। বিষয়টা এরকম যে কেউ যদি আপনার যত্ন সহকারে বসে আপনার চুল একটা নির্দিষ্ট রেখা ধরে কাটে, চুলের একটি কিছু অংশ, তারপর যে অংশটুকু আপনার হাতে আসবে ঠিক সেরকম। তো একের পর এক এরকম ঘটেই যাচ্ছিল এই চুল কাটা ঘটনাটি। আবার তো ওনার খুবই বিরক্ত হয়ে পড়েন এই বিষয় নিয়ে। তো হুজুর ডাকা হয়, হুজুর বলেন যে ওনার সাথে একজন জিন আছে যে ওনাকে খুব পছন্দ করে, কিন্তু কোত্থেকে আসলো, কেন আসলো, বা জিনটা কে, কি তার মোটিভ, no one was able to find it out. So তখন আবার পানি পোড়া তাবিজ এগুলো দিয়ে যায়। তারপরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ওনার সাথে। সেটা হচ্ছে ওনার বয়ে যাওয়া বন্ধ, চুল কাটাও বন্ধ। পরে শুরু হয় নতুন একটি অদ্ভুত ঘটনাটি হচ্ছে যে উনি একটা ভালো শাড়ি পরে শুয়ে আছেন। আমরা গ্রামের মহিলারা সাধারণত যে সকল শাড়ি বা কাপড়গুলো পরে সেরকম উনি ঘুমিয়ে আছেন। তো উনি ফিল করছেন ওনার কাপড় নিয়ে কেউ টানাটানি করছে। এবার চুলও না বা ভাসিয়ে নিয়ে যাওয়া না, ওনার কাপড় নিয়ে কেউ টানাটানি করছে। মানে কাপড় একটু হাত দিয়ে ধরে একটু উঁচু করলে অথবা একটু নাড়াচাড়া করলে যেরকম হয়, তো উনি সেরকম একটা ফিল পাচ্ছিলেন। তো ফিল পাওয়ার পর উনি কি করেন, উনি ঘুম থেকে ধরফরিয়ে উঠে হারিকেনের আলো বাড়িয়ে দেন। আমি কিন্তু ঘটনাটি তখন 1950 থেকে 1950-এর দিকে বলছি। তো তখন তো এরকম ইলেকট্রিসিটি বা এরকম কিছু ছিল না, চার্জার লাইট এরকমও কিছু ছিল না, গ্রামের মানুষ বুঝতেই তো পারছেন। তো হারিকেনের আলো জ্বালিয়ে দেওয়ার পর উনি আপনার দেখেন যে বিছানায় কিছু কাপড়ের টুকরো পড়েছে, ছোট ছোট কাপড়ের টুকরো পড়ে আছে। তো উনি করেন কি, হারিকেনের আলোয় দেখতে পান যে এই কাপড়ের টুকরোগুলো উনার শাড়িরই অংশ। উনি ভাবেন আরে এটা কি, এটা এখানে কি করে আসলো, বা এটা আমার শাড়ির টুকরো এখানে আসলোই বা কি করে। তো উনি উনার শাড়ির দিকে তাকানোর পর দেখতে পান যে ওনার শাড়ির বিভিন্ন জায়গায় ফুটো হয়ে আছে। কেউ যদি কেচি দিয়ে আপনার করে এই শাড়িটিকে ধরে একটু একটু করে কেটে কেটে ছোট ছোট টুকরো ফেলে, সেই রকম অবস্থা। ওনার প্রায় অনেকটা শাড়ি জুড়ে এরকম ছোট ছোট হোল। তো
বিষয়টা খুবই অদ্ভুত লাগে ওনার কাছে, কিন্তু রাত্রে উনি আর বিষয়টা আমলে নেন না, কাপড় চেঞ্জ করে আবার শুয়ে পড়েন। তো পরের দিন যথারীতি শুয়ে আছেন, আবার একই ঘটনা, মাঝরাত্রে ওনার ঘুম ভেঙে যায় শাড়ি টানাটানির ফিলিং নিয়ে। তারপর উনি আবার তাকিয়ে দেখেন যে একই ঘটনা, আজকেও শাড়িটাকে এই অবস্থা করছে। তো উনি তো ওনার হাজব্যান্ডের সাথে, দাদার সাথে এবং পরিবারের সব সদস্যদের সাথে ঘটনাটি শেয়ার করেন। তো শেয়ার করার পর ওনারা খুব ভালো মানের একজন হুজুরকে নিয়ে আসেন। তো হুজুরকে নিয়ে আসার পর হুজুর ভালো একটা তাবিজ দেন, তারপর পানি পড়া টানি পড়া এগুলো দেন। দেওয়ার পর কি হয় যে ওনার সাথে ঘটনাটি বন্ধ হয়ে যায় এবং ঘটনাটি ঘটতে শুরু করে হুজুরের সাথে। কেউ ওনার স্বপ্নে এসে বলছে যে তুই আর কখনো ওই মহিলার কাছে যাবি না, ওকে ঝাড়ফুঁক দিবি না বা তাবিজ দেওয়ার চেষ্টা করবি না, নাহলে কিন্তু তোর পরিবারের ক্ষতি হবে। এবং কি ক্ষতি হবে তা তুই কালকেই তার একটা এক্সাম্পল পেয়ে যাবি। তো হুজুর ভাবেন কাজটি করছেন এই জন্যই হয়তো বাজে স্বপ্ন দেখছেন, এটা ওনার মনের ভুল, এইভাবে উনি উড়িয়ে দেন। তারপর কি হয়, পরের দিন সকালে না, পরের দিন ওনার ছেলে এসে বলতে থাকে, বাবা আমি তো একজন এরকম একটা লোককে দেখতে পেয়েছি যে সুঠাম দেহি, খুব সুন্দর দেখতে, পাঞ্জাবি পরিহিত। সে আমাকে এসে বলছে যে তোর মাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। সেটা কিন্তু ওই হুজুরের ছেলেকে বলছে, তোর মাকে তো আমার অনেক পছন্দ হয়েছে, তোকে আমি অনেক টাকা পয়সা দেবো, যা চাস তা দেবো, খেলনা দেবো, অর্থ দেবো, যা চাস তাই দেবো, তোর মাকে আমাকে দিয়ে দে। তো ছেলেটা ছোট হলেও সাহসী ছিল। তো সে বলে, না আমি দেবো না, আপনি চলে যান, বলে সে ওখান থেকে চলে আসে। তো এটা বলার পর হুজুর বুঝতে পারেন, হুজুর ওনার স্বপ্নের সাথে এই ঘটনাটি মেলানোর পর বুঝতে পারেন যে আসলেই এখানে যদি উনি কাজ করেন তাহলে ওনার সাথে খুব বাজে কিছু ঘটতে পারে। এটা জিনটা শুধু একটা নমুনা দেখিয়েছে, এই জন্য উনি আর এই বিষয়টা এই কেস থেকে হাত তুলে নেন। তো এর ভিতরে উনার দাদির সাথে ঘটনাগুলো চলতেই থাকে, এটা নয়তো সেটা নয়তো এটা, একটা না একটা চলতেই থাকে, এবং উনার মানসিকও কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে উনার সন্ততিও হয়। ওই যে আমার রাহাত ভাই, উনার বাবা জন্মগ্রহণ করেন, সময়টা কিন্তু অনেক বয়ে গিয়েছিল, সালটার পার্থক্য অনেক, 10 থেকে 15 বছর এরকম হবে। কিছুদিন বিরতি দিয়ে ঘটনাগুলো ঘটতো। এই যে তাবিজ কবজ দেওয়া হতো, তারপর কিছুদিন বন্ধ রাখতে, ধরেন 1 মাস 2 মাস 4 মাস 6 মাস এরকম আবার ঘটনা শুরু হতো। তো এই ঘটনাগুলো ঘটতে ঘটতে একসময় ওনারা অভ্যস্ত হয়ে পড়েন এবং ওনারা সমাধান খুঁজতে থাকেন, একটা পার্মানেন্ট সমাধান খুঁজতে থাকেন ওনারা। তো একসময় ওনারা খুব বড় একজন আলেমের সন্ধান পান। কোথায় পান সেটা সঠিকভাবে বলতে পারছি না, এটা রাহাত ভাইও বলতে পারেননি। তো ওই আলেমকে ওনারা নিয়ে আসেন। আলেমকে নিয়ে আসার পর উনি দেখে বলেন, ওর সাথে তো একটা জিন খুব বাজেভাবে আছে এত বছর ধরে, আপনারা তো খুব দেরি করে ফেলেছেন। যাই হোক, তারপরে আমি চেষ্টা করব কিছু একটা করার, দেখি আমাকে একটু সময় দেন। তো উনি সময় নিয়ে ওনার জিনদের সাহায্যে খোঁজখবর লাগান যে কি আসলে ঘটনাটা কি। এতদিন পর ওই হুজুরটা কিন্তু আসল ঘটনাটা উদ্ঘাটন করতে সক্ষম হন। তো উনি এসে বলেন যে অমুক সালের এতদিন আগে উনি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন দুপুরবেলা, তো সেখানে ওই জিনটিও ছিল। তো ওই জিনটি ওনাকে দেখে। তো উনি যেহেতু নববধূ ছিলেন এবং যুবতীও ছিলেন, তো জিনটা ওনাকে দেখার পর তার ভালো লেগে যায়, জন্য ও ওনার সাথে আছে এবং ও কখনো আপনার ওনাকে ত্যাগ করবে না, ওনার সাথেই থাকতে চায় সবসময়। এবং যদি ত্যাগ করাতে যায় কেউ, তাহলে ওই ব্যক্তি ওই হুজুরের তো ক্ষতি হবেই, তার সাথে ওনারও অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো হুজুর তারপরেও বিষয়টা দেখার চেষ্টা করেন। তো উনি ওই দাদিকে আপনার তাবিজ, খুব ভালো করে একটি তাবিজ দেন। তো দেওয়ার পর দাদির সাথে ঘটনাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একটা অদ্ভুত ঘটনা সে হুজুরটি ফেস করেন। এটা কিন্তু পূর্ববর্তী হুজুরের থেকেও খুব ডেঞ্জারাস ঘটনাটি ছিল। ও স্বপ্নেও আসেনি, কিছু করেনি। হুজুর যেদিন তাবিজ দিয়ে এসেছিলেন সেদিন রাত্রে হুজুর শুয়েছিলেন। তো মাঝরাত্রির দিকে হঠাৎ উনি গভীর ঘুমের মধ্যে ফিল করতে পারেন যে উনার পায়ের অংশটি ভেজা ভেজা মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে উনার পায়ের অংশটি পানিতে ডুবানো, মানে হাঁটু পর্যন্ত খুব
ঠান্ডা পানির মধ্যে ডুবানো এবং স্রোতের মধ্যে, যেমন আমরা নদীর পানিতে যদি পা ডুবিয়ে বসে থাকি হাঁটু পর্যন্ত, তাহলে তো নদীর পানির যে একটা স্রোত আছে সেটা তো আমাদের পায়ে এসে আঘাত করবে, অথবা আমরা ফিল করতে পারবো যে আমার যে নদীর যে পানিটা বয়ে যাচ্ছে সেটা ফিল করতে পারা যায়। তো সেরকমই ঘটনা হুজুর ফিল করতে পারছেন, নদীর পানি বয়ে যাচ্ছে, মানে পানি বয়ে যাচ্ছে, নদীর পানি না, পানি বয়ে যাচ্ছে। তো আর একটা বিষয় উনি খেয়াল করেন, এই ঘুমের মধ্যে খেয়াল করেন যে ওনার পিঠের যে অংশটা, নিচের যে অংশটা, সেটাও ভেজা ভেজা মনে হচ্ছে যে উনি নরম কিছুর মধ্যে শুয়ে আছেন, যেটা একটু নড়াচড়া করলেই আর দেবে যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছিলেন স্বপ্ন দেখছেন। তো উনি যখন কাত ফেরান তখন ওনার মুখের মধ্যে কিছু একটা আটালো আটালো ভেজা ভেজা কিছু একটা লাগে। তো এখানে টুইস্টটা, তো উনি তখনই ধরফড়িয়ে উঠে দেখতে পান যে উনি নদীর পাড়ে শুয়ে আছেন, ওনার হাঁটু পর্যন্ত পানিতে, পানির মধ্যে, নদীর পানির মধ্যে, এবং ওনার যে বাকি বডিটা আছে, রেস্ট অফ দ্য বডি ইজ অন দ্য ক্লে। তো উনি এটা দেখে খুবই আশ্চর্য হন। উনি ভাবেন, আরে আমি তো বিছানায় শুয়েছিলাম, আমি এখানে আসলাম কি করে? তো উনি কোনো কিছু ভেবেই কুল কিনারা করতে পারেন না। তারপর উনি বাসায় যান, যথারীতি গোসল সেরে নামাজ কালাম পড়ে ওনার জিনদের ডাকার পর ওনার জিনরা এসে উত্তর দেয় যে তুমি এরকম এরকম এটা করতে চেয়েছিলে, এজন্য ওই জিনটা তোমাকে শুধু একটা হুমকি দিয়ে দিল, যদি পরের বার তুমি এরকম কিছু করো তাহলে ও আরো বড় কিছু করতে পারে। তো বিষয়টা এমন যে তুমি এখন এটা শুধু একটি তাবিজ দিয়েছো, এজন্য ও তোমাকে নদীর পানির মধ্যে অর্ধেক ফেলে দিয়েছিল, কিন্তু পরের বার যদি করো এমনও হতে পারে যে তোমাকে নদীর নিচেই ডুবিয়ে দিতে পারে। তো এরকম একটা উত্তর ওনার জিনেরা দেয়। সরি। তো তারপর উনি কি করেন, উনি দাদির পরিবার, ওনার স্বামী এবং ওনার ছেলেদেরকে ঘটনাটি খুলে বলেন। তারপর উনি বলেন যে না, আমি আর এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো না, আমার তো নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো তারপর সবাই হাত গুটিয়ে নেয়, কোনো হুজুরি আর এই দাদির এই সমস্যাটা নিয়ে কনসার্ন দেখায় না। তো তখন দাদি এবং ওনার পরিবারের সদস্যরা ওই বিষয়টা নিয়ে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এর মধ্যে তো যেমনটা বলেছিলাম যে অনেক সময় বয়ে গিয়েছিল, ওনার ছেলে অনেকটা প্রায় প্রাপ্তবয়স্কই হয়ে গিয়েছে। তো তখন উনি ওনার মানসিক একটা সমস্যা দেখা দেয়, উনি অনেকটা উল্টাপাল্টা কথা বলতেন, যে কখন কি বলতেন এরকম, ওনার কোনো সেন্স থাকতো না, এরকম আর কি একটা অবস্থা। তো ওনার কি হয়, শেষ পর্যন্ত কি হয় যে উনি ধীরে ধীরে এই যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারতেন। একসময় ওনার ওই জিনটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, যেমনটা আমাকে রাত বলেছেন যে উনি যখন মানসিক সমস্যা দেখা দেয় তো উনি জিনটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেন, আর মানসিক সমস্যাটা ওই জিনের কারণেই ছিল। তো কখনো যদি কেউ কোনো সমস্যা ফেস করতো তো ওনাকে, দাদিকে যদি এসে বলতো যে এরকম আমার একটা সমস্যা হচ্ছে, এটা কি করা যায়, তো দাদি বলতেন ঠিক আছে, ঠিক হয়ে যাবে, তো আমি বলছি কি করতে পারবে বা কি করা যায় না করা যায়, কোনটা ভালো হবে না এটা। তো উনি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারতেন। তো একটা উদাহরণ হিসেবে দেখায় যে উনার একজন আত্মীয়, সে শহরের কোনো একটা বাসায় থাকতো, নিজস্ব বাসাই হবে হয়তো, সঠিক বলতে পারছি না। তো উনি একদিন বেড়াতে এসে দাদিকে বলেন যে আচ্ছা তুমি তো বিভিন্ন সমস্যার সমাধান করো, আচ্ছা আমি তো প্রতিদিন রাত্রে এরকম আমার ছাদে লাফালাফি, দৌড়াদৌড়ি বা ছাদের মধ্যে যদি কেউ কিছু দিয়ে আঘাত করে বা কিছু টেনে নিয়ে যায় এরকম শব্দ পাই, তো এটা কি বা এটার জন্য কি করা যায় যদি তুমি আমাকে একটু বলতে। তো দাদি বলতেন ঠিক আছে, যা তুই বাসায় গিয়ে দেখ, আর কোনো প্রবলেম হবে না। তো ওই আত্মীয় অনেকটা তাচ্ছিলি ভরেই বিষয়টা নেয়, আর কি করবি। তো তারপর যখন আত্মীয়টা বেড়ানো শেষে তার বাসায় যায়, সে লক্ষ্য করে যে সেদিন রাত্রে আর কোনো ঘটনা ঘটছে না, কোনো লাফালাফি শব্দ হচ্ছে না, কোনো আপনার কিছু টেনে নিয়ে যাওয়ারও শব্দ হচ্ছে না, দৌড়াদৌড়িরও কোনো শব্দ নেই, একেবারে নীরব। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই দিনের পর থেকে ওই বাসায় কোনো সমস্যা দেখা যায়নি। পরে আত্মীয়টা ওনার সাথে বিষয়টা শেয়ার করে, ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়টা শেয়ার করে। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় তো উনি বলেন যে আমার জিনকে দিয়ে আমি বিষয়টা সমাধান করেছি আর কি। তো ওনার মৃত্যু পর্যন্ত এই সব ঘটনা ঘটতো।
এইসব ঘটনা বলতে উনাকে যে উত্তক্ত করতো, উনাকে টেনে নিয়ে যাওয়া, তারপর চুল কাটা, শাড়ি কাটা বা দেখে কান্নাকাটি করে, এগুলো হতো না। কিন্তু উনি বিভিন্ন সমস্যার সমাধান করতেন এবং মানসিক সমস্যা সবসময় ছিল, কথাবার্তার কোনো আগামাথা কেউ খুঁজে পেত না। এরকমই আর কি ঘটনা চলতে থাকে। তো উনি এক সময় মারা যান। মারা যাওয়ার পর কিন্তু একটা বিষয় যে ওনার ফ্যামিলি মেম্বার কারোর সাথে কোনো প্রবলেম হয়নি কখনো, কেউ কোনো প্রবলেম ফেস করেনি বা কেউ ওই জিনটাকে কখনো দেখেও। তো এভাবেই চলেছিল ওনার লাইফ। একসময় উনি মারা যান। মারা যাওয়ার পর তো আর ওনার সাথেই ওনার ঘটনাটি শেষ হয়ে যায়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনাটি। আমি কালেক্ট করেছি রাহাত হোসেন ভাইয়ের কাছ থেকে। তো অনেক ডিটেইলসে ঘটনাটি নিয়েছি এবং জানি না বিশ্বাসযোগ্য হয়েছে কিনা, কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ই এশর হওয়ার জন্য অনেকবার ওনাকে জিজ্ঞেস করেছি কি এটা এরকম কিনা, এটা ওরকম কিনা, বা এটার এরকম হয়েছিল কিনা, ওরকম হয়েছিল কিনা, মানে উনি কতটুকু শিওর। তো উনি আমাকে বলেছেন যে কিছুটা উনি যে সমস্যার সমাধান করতেন ওনার দাদি, তো কিছুটা উনি দেখেছেন নিজ চোখে, এবং বাদ বাকিটা শুনেছেন ওনার বাবার কাছ থেকে, এবং ওনার বাবা শুনেছেন, রাহাত ভাইয়ের বাবা শুনেছেন রাহাত ভাইয়ের দাদার মুখ থেকে। তো এই ছিল ঘটনা। রাসেল ভাই, আজকের মতো ঘটনাটি এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পড়ালেখার জন্য ইউকেতে অবস্থান করছি, প্রায় 1 বছর হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি এবং মানিয়ে নিয়েছি পরিবেশের সাথে। খুবই মিস করি বাংলাদেশকে, বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, সব কিছুকে। এবং স্পেশাল থ্যাঙ্কস টু আফনান ভাই। হি অলওয়েজ try to entertain us with his voice, with his stories, lovely stories. এবং আফনান ভাই একটি আবেগের নাম, এবং সব থেকে বড় আবেগ হচ্ছে রাসেল নামক মানুষটি। তো বেস্ট উইশেস ফর ভূত.com। আশা করি যেমনটা দীর্ঘ সময় ধরে ভূত FM হিসেবে আমাদের সাথে ছিল, ভূত.com হিসেবে আমাদের সাথে আছে, তেমন আরও এগিয়ে যাবে আমাদের সাথে রাসেল ভাইয়ের হাত ধরে, আফনান ভাইদের মানুষদের সহযোগিতায়। তো ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ লিসেনার্স ফর লিসনিং মাই স্টোরি। থ্যাংক ইউ, বাই, আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার, আমি এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির স্থান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের একটি ঘটনা। ঘটনাটি আমাকে যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মিঠু শিকদার। ইতোমধ্যে মিঠু শিকদারের একটি ভিডিও আপনারা দেখেছেন। একদম সাদামাটা সহজ সরল একজন মানুষ, অনেক কষ্ট করে ক্যামেরার সামনে কথা বলেছেন। ওনার কাছ থেকেই ঘটনাটি আমি কালেক্ট করেছি। আর ওনার কাছে যিনি নিয়ে গিয়েছিলেন আমারই একজন স্টুডেন্ট, যার বাড়ি সাহেবরামপুর। তো যারা নিয়ে গিয়েছিলেন এবং যারা বলেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ঘটনাটি শুরু করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি একটু ব্যতিক্রম এবং অনেকটাই আবার কমন। হঠাৎ করে শুনতে গেলে মনে হবে যে এরকম ঘটনা তো শুনেছি, কিন্তু আমার কাছে বেশ ব্যতিক্রম লেগেছে, যার কারণে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঘটনাটির সময় 1965 সাল। ঘটনাটি যার মাধ্যম দিয়ে সূত্রপাত হয় তিনি হচ্ছেন এই মিঠু শিকদারের দাদা। উনি বেশ একজন তান্ত্রিক টাইপের, তান্ত্রিক বলতে যেটা বোঝায় গ্রাম অঞ্চলে তাদেরকে ফকির বলা হয়। হ্যাঁ, ফকির আসলে নর্মাল যে ফকিরগুলো আমরা দেখি এমন না, সাধারণত যারা ঝাড়ফুঁক তারপরে জিন নিয়ে কাজ করে এদেরকে ফকির বলা হয় আর কি। উনি ওই টাইপেরই একজন মানুষ ছিলেন। কোনো একটা কারণে, কি কারণে এটা কেউ বলতে পারে না, কোনো একটা কারণে একটা জিনকে উনি বোতলে বন্দি করে ওনার বাড়ির একটু পেছন দিকে মাটির বেশ গভীরে পুঁতে রাখেন। এরপর আস্তে আস্তে দিন কেটে যেতে থাকে। ওই বোতলটি যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে বেশ বছর 3-4 মধ্যে মানে বাঁশ ঝাড় হয়ে যায়, অনেক বাঁশ। মানে বাঁশগুলো এত ঘন হয়ে গিয়েছিল যে সেখান দিয়ে দিনের বেলাও মানুষজন যেতে ভয় পেত।
বাঁশঝাড় কেন্দ্রিক একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। মিঠু শিকদারের একজন আত্মীয় একদিন রাতের বেলা এই বাঁশঝাড় পার হয়ে আসছিলেন। যখন বাঁশঝাড়ের ঠিক মাঝামাঝি উনি এসেছেন হাঁটতে হাঁটতে, হঠাৎ করে ওনার মনে হলো যে দুটো বাচ্চার হাসাহাসি শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি চিন্তা করলেন, এত রাত্রে বাচ্চার শব্দ কোথা থেকে আসছে। তখন চাঁদের আলো ছিল। উনি আশেপাশে তাকালেন, কিন্তু কোথাও কোনো বাচ্চা দেখতে পাচ্ছেন না। কিন্তু ওনার মনে হলো এই হাসাহাসির শব্দগুলো মনে হচ্ছে ওপর থেকে আসছে। তিনি যখন ওপরের দিকে তাকান, তিনি দেখেন যে মাঝারি সাইজের দুটো বাঁশ পাশাপাশি আছে। সেই বাঁশের একদম মাথার দিকে দুটো বাচ্চা দুটো বাঁশের মাথায় বসে আছে এবং ওরা ওই বাঁশের মাথায় বসে দোল খাচ্ছে এবং হাসাহাসি করছে। তো উনি একটু সাহস করে বলেন যে, এই তোমরা কারা, এত রাত্রে এখানে কি? কিন্তু ওনার কথা শুনে ওই বাচ্চা দুটি ভেঙচি কাটা শুরু করে। শুধু তাই নয়, বাঁশের বিভিন্ন কঞ্চি, যেগুলো আমরা বলি ছোট ছোট ডালপালা, স্থানীয় ভাষায় আমরা কুঞ্চি বলি, এগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে তার গায়ের দিকে ছুঁড়ে মারতে শুরু করে এবং সেগুলো তার গায়ে লাগতে থাকে। যদিও তিনি ব্যথা পাচ্ছিলেন না, কিন্তু তারপর উনি খুব বিরক্ত হন। বিরক্ত হয়ে বলে যে, তোমাদের বাবা মাকে ডাকবো, তাড়াতাড়ি নামো এখান থেকে। কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপই করছিল না, মানে তার কথায় তারা কোনো পাত্তাই দিচ্ছিল না, উল্টো ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। হঠাৎ করে উনি অদ্ভুত একটা জিনিস ফিল করেন এবং দেখেন, সেটা হচ্ছে ওই দুটো বাচ্চা হঠাৎ করে নিজেদের মধ্যে কি যেন কানাকানি করলো। তাদের মধ্যে ভীত সন্ত্রস্ত একটি ভাব, মনে হচ্ছে তারা খুব ভয় পেয়েছে কোন একটা বিষয়, এবং তারা দুজন লাফ দিয়ে দুই দিকে চলে গেল। এক বাস থেকে আরেক বাস, আরেক বাস থেকে আরেক বাস, এরকম করতে করতে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি চিন্তা করলেন, কি ব্যাপার, হঠাৎ করে এরকম চলে গেল কেন? আমি তো কোনো দোয়া কালামও পড়ি নাই। তখন উনি দেখতে পাচ্ছিলেন যে বেশ একটু দূরে যে বাসগুলো আছে সেগুলো ভয়ঙ্করভাবে নড়ে উঠছে এবং মনে হচ্ছে যে সব বাসগুলো সরিয়ে সরিয়ে কোনো একটা জিনিস আস্তে আস্তে ওনার দিকে চলে আসছে। উনি কাল বিলম্ব না করে উনি দেন ওখান থেকে দৌড় দিয়ে উনি ওনার বাসায় গিয়ে পৌঁছেন এবং পৌঁছে সেখানে সেন্সলেস হয়ে যান। পরে জ্ঞান ফেরার পরে উনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনাটি যখন আশেপাশে সবাই জানাজানি হয়ে যায়, তখন এই মিঠু শিকদারের যিনি দাদা, তখনও তিনি জীবিত ছিলেন, তখন উনি জানতে পারার পর উনি সবাইকে খালি বলে দেন যে রাতের বেলা বাঁশঝাড়ের এদিক দিয়ে আসা যাওয়া করার দরকার নাই। কিন্তু উনি কি ঘটনা ঘটেছে বা এই ঘটনাগুলো আর যাতে না ঘটে সেটা বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি। এরকম বাঁশঝাড়ে প্রতিনিয়তই কখনো ছোটখাটো ঘটনা, কখনো বড় ধরনের ঘটনা এরকম ঘটতে থাকে। সাধারণত বাঁশঝাড় কেন্দ্রিক যে ঘটনাগুলো হয়, যে বাঁশ মানে মাটির সাথে লেগে আছে আবার উঠে যাচ্ছে, এরকম ঘটনা, এটা আপনারা অনেকেই শুনেছেন এই ঘটনাগুলো, এই জন্য আমি এগুলো এখন আর সেটা বলতে চাচ্ছি না। বাঁশঝাড়ের ঘটনা যখন ঘটতো তখন কিন্তু এই মিঠু শিকদারের দাদার বাড়িতে কোনো ঘটনা ঘটতো না। মিঠু শিকদারের দাদা যখন মারা যান, এরপর থেকে ওই বাড়িতে ঘটনা ঘটা শুরু হয়। একদিন রাতের বেলা হঠাৎ বাজ পড়ার শব্দ। বাড়ির সবাই চিন্তা করে, কি ব্যাপার, এখন তো বর্ষাকাল না বা মানে ঝড়ের সময় না, হঠাৎ বাজ পড়ার শব্দ কোথা থেকে আসলো। তারা দরজা খুলে বের হন। বের হয়ে তেমন কিছুই দেখেন না। তারা মনে করে হয়তো বা পাশের কোনো বাড়িতে বা অন্য কোথাও কোনো শব্দ হয়েছে, এটাই রাতের বেলা বেশি জোরে শোনা গেছে, বাজ পড়ার শব্দ বলে মনে হয়েছে। এটা হলো একদিনের ঘটনা। আর একদিন যেটি হয়
সেটি ওনারা ফিল করেন নাই বা ওনারা দেখেন নাই। তাদের পাশের বাড়ির লোকজন এসে বলছে যে রাতের বেলা ওই বাড়িতে অনেক আলো দেখেছেন, মনে হচ্ছে যে অনেকগুলো সার্চ লাইট জ্বলছে এবং সার্চ লাইটের আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে আছে। এটি একটি ঘটনা। আরেকদিন রাত প্রায় 2টো কি 2:30 এমন সময় হঠাৎ টিনের চালে ধাপ ধুপ শব্দ, মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। তো অনেকক্ষণ ধরে ছোড়ার পরে, মানে এরকম শব্দ হওয়ার পর ওনারা বাইরে বের হয়ে আসেন। এসে দেখে প্রচুর হাড়গোড় বাড়ির উঠোনে পড়ে আছে, টিনের চালে পড়ে আছে। তো ওনারা আসলে তখনও বুঝতে পারছিলেন না যে কেন হঠাৎ করে বাসায় এই সমস্যাটা সৃষ্টি হয়। এরপরে আরেকদিন আরেকটি ঘটনা ঘটে। রাতের বেলা একটা পুরুষ মানুষের কান্নার শব্দ ওনাদের কানে ভেসে আসে। মনে হচ্ছিল উঠোনের মাঝখানে বসে কেউ কাঁদছে। ওনারা বাসা থেকে বের হয়ে আসেন, এসে দেখেন যে ছেঁড়া লুঙ্গি, খালি গায়ে একজন খুবই বৃদ্ধ একজন মানুষ, সে কান্নাকাটি করছে। তখন ওনারা বলে যে কি হয়েছে, আপনি এত রাত্রে এখানে এসে কাঁদছেন কেন? তখন উনি বলে, এই বাড়িটা আমার, তোরা এখান থেকে চলে যা, আর না হলে আমাদের মুক্তি দে। এই কথা বলেই উনি হেঁটে চলে যান। ওরা আসলে কোনো আগা মাথা বুঝতে পারছেন না যে আসলে সে কি বলল, এই বাড়ি আমার, তোরা এখান থেকে চলে যা, না হলে আমাদের মুক্তি দে, কি বলছে। তখন ওনারা একজন বড় আলেমের শরণাপন্ন হন। বড় আলেম উনি ওজিফা করে জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই যে জিনটাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, এই জিনটার আসলে কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধেই তাকে মাটিতে পুঁতে রাখা হয়, যেটি মিঠু শিকদারের দাদা করেছিলেন। এবং এই কারণে ওই জিনের যে আত্মীয় স্বজন, তারা যে কোনো মূল্যে ওই জিনকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু মিঠু শিকদার দাদা জীবিত থাকা অবস্থায় সেটা সম্ভবপর হচ্ছিল না। কিন্তু উনি যখন স্বাভাবিকভাবে মারা গেলেন, তখন এই জিনের আত্মীয় স্বজনরা চেষ্টা করছিল যে ওই জিনকে সেখান থেকে মুক্ত করতে। তখন সেই আলেম পরামর্শ দেন যে তোমরা মাটি খুঁড়ে ওই জিনটাকে মুক্ত করে দাও, তাহলে ওরা আর তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু আসলে মিঠু শিকদার দাদা যে কোথায় ওই জিনটাকে পুঁতেছিলেন এটা কিন্তু কারো জানা ছিল না, এক্স্যাক্ট কোথায়। তখন ওই আলেমের মাধ্যমেই ওই জায়গার একটি আনুমানিক স্থান শনাক্ত করা হয় এবং সেখান থেকে মাটি খুঁড়তে থাকা হয়। মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 10-7-এরও বেশি মাটি খোঁড়ার পর অনেক পুরাতন একটি কাচের বোতল পাওয়া যায়। বোতলটার মুখে এক ধরনের কাপড় দিয়ে এবং বিশেষ কোনো এক ধরনের সুতা দিয়ে সেটি বেঁধে রাখা হয়েছিল। প্রথমে তো বোতলের যেই ক্যাপ সেটা তো লাগানো ছিল, তার উপরে কাপড় জাতীয় কিছু দিয়ে কিছু দোয়া কালাম লিখে সেটা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার যে এত বছর মাটির নিচে থাকার পরেও এই কাপড়টি নষ্ট হয়নি। তখন ওই হুজুরের উপস্থিতিতে ওই বোতলটি সকলের সামনে খোলা হয় এবং প্রত্যেকের সামনে একটি অদ্ভুত বিষয় ভেসে ওঠে। সেটা হচ্ছে সকলে দেখেন ওই ভেতর থেকে সাদা একটি ধোঁয়ার মতো, মেঘের মতো কিছু একটা বের হয়ে বাতাসে মিশে গেল। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। রাসেল ভাইকে ধন্যবাদ।
ভোট.কমের সকল মডারেটরকে ধন্যবাদ এবং লিসেনারদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম। শুনছিলাম আফনান ভাইয়ের ঘটনা এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। ঘড়িতে সময় রাত 12:14। অসংখ্য কমেন্ট এসছে, কিন্তু আমাকে আপনারাই বলেছেন যে আমি যেন কথা কম বলি। সো কথা কম বলার কারণেই আমি এখনো আর কথা বলছি না, চলে যাচ্ছি ঘটনায় সরাসরি। আলাইকুম। ভোট.কমের সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে ভিন্ন রকমের একটি স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা এমন কি কখনো শুনেছেন কোনো ব্যক্তি কারো মৃত্যু স্বপ্নে দেখছে এবং বাস্তবেই তার মৃত্যু হয়ে যাচ্ছে? কি খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ লিসেনার্স, আমি এখন এমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি যার সঙ্গে ঘটছে তার নাম হচ্ছে আল আমিন। আল আমিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নে। বর্তমানে সে ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলসে কর্মরত। ঘটনাটি ঘটা যখন শুরু করে তার আগের একটি ঘটনা রয়েছে। বেসিক্যালি সেই ঘটনার পর থেকে নিয়ে আল আমিন এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। সেই অদ্ভুত ঘটনাটি আপনাদের সামনে শুরুতে বলতে চাই। সময় ছিল 2014 সাল। আল আমিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার দুটো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আরেকটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আল আমিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আল আমিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো। আল আমিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয় এবং আল আমিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আল আমিনকে দিয়ে দেয়। আল আমিন সাইকেল চালিয়ে তার খালাবাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালাবাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আল আমিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালাবাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি। খালাবাড়িতে যাবার পর খালাবাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আল আমিন বলে যেহেতু তার পরীক্ষার নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও তাকে কোনো বাধা দেয়নি। আল আমিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য, মানে তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আল আমিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমনভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আল আমিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আল আমিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। আল আমিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে রাস্তা 2 দিকে চলে গেছে। তখন আল আমিন চিন্তা করে যে এই 2 দিকের রাস্তা একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আল আমিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমি শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো।
ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আলামিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে। এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, মানে সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আরেকটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আলামিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে, এই জন্য আলামিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আলামিন ওই হিন্দু পাড়ার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ একটা জায়গায় একটা লম্বা তাল গাছ দেখতে পায়। আলামিন এইটা খেয়াল করে যে তাল গাছের পাশ দিয়ে একজন মহিলা, চুল খোলা এবং তার ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সে সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে বিলের মধ্যে নেমে গেল। আলামিন এটা দেখে প্রথমে খুব ভয় পায় যে কি ব্যাপার, সে কি ঠিক দেখলো না ভুল দেখলো। তখন আলামিন চিন্তা করেছে সে ভুলও দেখতে পারে। এই কথা চিন্তা করে আলামিন আবার সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেল একটি ব্রিজের কাছে উঠবে উঠবে ভাব, তখন হঠাৎ করে ব্যাগের মধ্যে থাকা মুরগির বাচ্চাটি প্রচন্ড শব্দে আর্তনাদ করে ওঠে। আলামিন চিন্তা করে কি ব্যাপার, হঠাৎ করে মুরগির বাচ্চা এভাবে শব্দ করলো কেন। আলামিন সাইকেল থামায়, সাইকেল থামিয়ে মুরগির বাচ্চা যেই ব্যাগে রেখেছিল সেই ব্যাগটি খুলে, কিন্তু খুলেই আলামিন হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে ওই মুরগির বাচ্চার কেউ ঘাড় ভেঙে এমনভাবে ভেঙেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আলামিন চিন্তা করে কোনোভাবে হয়তো বা সাইকেলের সামনের চাকার মধ্যে ব্যাগটা চলে গেলেও যেতে পারে, যার ফলে মুরগির বাচ্চাটির মাথা হয়তো বা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো। আলামিন চিন্তা করে হয়তো বা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠোপথ, রাস্তার এবড়ো থেবড়ো রাস্তা, রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে পারে। আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল, এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, এই আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যে দিক দিয়ে যাচ্ছিস ওই দিক দিয়ে যাওয়ার দরকার নেই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি একটি বাজারের দিকে গিয়েছে, বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাস্তার, এই রাতের বেলা এই পাগল তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে। এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না। কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। আলামিন সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আলামিনের যে সমস্যা আলামিন ফেস করে সেটা হচ্ছে সাইকেলের চেন পড়ে যাওয়া শুরু করে। ঘন ঘন সাইকেলের চেন পড়ে যাচ্ছে এবং সে বারবার সাইকেলের চেন উঠাচ্ছে। খুবই বিরক্তিকর একটি বিষয়। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। এই পাগল বলল যে একটা পথে যেতে, ওইদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছে, তা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। তা আলামিন মনে করে হয়তো বা
সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে মানে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে, আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তো বা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশে কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আলামিন ভাবে হয়তো বা রাস্তায় কোনো মরা কোনো প্রাণী পড়ে থাকতে পারে, যেটা পচে গেছে, যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। তা আলামিন এটা ভেবে আবার সে সাইকেল চালানো শুরু করে। কবরস্থান পার হয়ে আরেকটি ব্রিজ রয়েছে। আলামিন স্বাভাবিকভাবে ব্রিজে ওঠার জন্য সাইকেলটা স্পিডটা বাড়িয়ে দেয়, যেহেতু ব্রিজটা উঁচু দিকে, সাইকেলটা নর্মাল স্পিডে মানে চালালে সাইকেল ব্রিজে উঠবে না, এই জন্য স্পিডটা বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলামিন খেয়াল করে যে এখন সাইকেলে চেন পড়ছে না, সাইকেল সে চালাতে পারছে। কিন্তু সেই সাথে আর একটা বিষয় আলামিন খেয়াল করে যে সে যেই গতিতে সাইকেল চালাচ্ছে, সাইকেলের গতি সেটা নেই, গতি অনেক কম। এবং হঠাৎ করে আলামিনের কপালে এবং নাকে পাখির ডানার আঘাত লাগে। শত শত পাখি তার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, সবই কালো রঙের পাখি, কারণ চাঁদের আলোতে সেটা দেখা যাচ্ছিল। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে রাতের বেলা এত পাখি কোথা থেকে আসলো। সাধারণত রাতের বেলা বাদুড় বা নিশাচর প্রাণী ছাড়া তো অন্য কোনো পাখি দেখা যায় না, কিন্তু এত পাখি কোথা থেকে আসছে। এবং মনে হচ্ছে পাখিগুলো তাকে ব্রিজে উঠতে দেবে না, যে কোনোভাবেই এই ব্রিজে ওঠা তারা থামাবে। তা আলামিন নাছর বান্দা, সে এই সব প্রতিকূলতা পার হয়ে ব্রিজে ওঠে। কিন্তু ব্রিজে ওঠার পর সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে একটি মহিলা, তার হাতে সাদা কোনো কিছু একটা, মনে হচ্ছে যে অনেকদিন পানির নিচে থাকার ফলে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যাদের শরীরে কোনো লোম নাই, তারা যেমন পানির নিচে কয়েকদিন থাকার পর সাদা ফ্যাকাশে হয়ে যায়, ওরকম ছোট্ট ফ্যাকাশে কিছু একটা। যাদের আলোতে আলামিন স্পষ্টভাবে দেখতে পায় যে ওটি একটি বাচ্চার ডেড বডি, এবং ওই মহিলা ওই বাচ্চার ডেড বডি থেকে খুবলে খুবলে কিছু একটা খাচ্ছে। আলামিন ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেনি, তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং সেন্সলেস হয়ে পড়ার আগে সে প্রচন্ড জোরে একটা চিৎকার করে। ওদিকে আলামিনের যে মামা, ওনার আবার বাতাসি বাজারে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, দোকান ছিল। উনি ওই দিন কোনো কারণে দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়। তো উনি এই দোকান বন্ধ করে যখন বাড়িতে ফিরছিলেন, তখন উনি বাড়ি থেকে বেশ দূরে ছিলেন। তখন আলামিন যে প্রচন্ড জোরে চিৎকার করেছিল, আলামিনের মামার কানে সে শব্দটি গিয়েছিল। তখন উনি কি হলো এই চিন্তা করে আবার পেছনে এসে আলামিনকে অজ্ঞান অবস্থায় পায়। তো আলামিনের সাইকেলের সাথে থাকা ব্যাগ এবং আলামিনকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করেন। কারণ ওনার কাছে ফোন ছিল, ফোনে অন্য লোকদেরকে খবর দেন, তারাও চলে আসে। সবাই মিলে আলামিনকে ধরাধরি করে তার নানার বাড়িতে নিয়ে যায়। পাশে তার নানা বাড়ি ছিল, সেখানে নিয়ে যায়। যে রাত্রে এই ঘটনাটি ঘটে, এটি ছিল বুধবার। পরের দিন বৃহস্পতিবার দিন সকালে ইসলাম ফকির নামক একজন ব্যক্তির কাছে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসলাম ফকির তাকে জ্ঞান ফেরাতে পারে না। আলামিনের জ্ঞান ফেরে গিয়ে শুক্রবারে আলামিনের যখন জ্ঞান ফেরার পর আলামিন অদ্ভুত কিছু শব্দ বলতে থাকে, যেটা পাশের লোকজন শুনেছে, কিন্তু সেই শব্দের কোনো মিনিং বের করা যাচ্ছিল না।
এইভাবে আলামিনের আচরণে কিছু পরিবর্তন দেখা দেয়। সে কাউকে কাছে পেলে মারার জন্য উদ্যত হয় এবং সে জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়েছিস কিনা, ভালো কাজ করেছিস কিনা, এই ধরনের কথা জিজ্ঞেস করে এবং তাকে মারার জন্য উদ্যত হয়। সবাই তাকে ভয় পেতে থাকে। মোটামুটি ঝাড়ফুঁকের ফলে সে 7 দিন কি 10 দিনের মাথায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর সে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মামা বলে যে সেই মুরগিটা তুই কি ফেলে দিয়েছিলিস ব্রিজ থেকে? বলে হ্যাঁ, ফেলে দিয়েছিলাম। বলে না, তোর ব্যাগের মধ্যে তো সেই মুরগি আমরা পেয়েছি। তা আলামিন বিশ্বাস করে না যে না, এই ব্রিজ থেকে তো আমি মুরগিটা ফেলে দিয়েছিলাম এবং সেটার মাথা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছিল, মানে মাথা বলতে ঘাড় ভেঙে, ওটার বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। তখন আলামিনের মামা আলামিনকে সাথে নিয়ে সেই মুরগির কাছে নিয়ে যায়। এটা আমরা গ্রামের ভাষাটাকে পলো বলি। পলোর মধ্যে এই মুরগির, আবার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো রেখে দেওয়া হয়, রেখে ওর উপর থেকে খাবার দেওয়া হয়। পলো দিয়ে মাছও ধরে। গ্রামের অনেকে এই পলোর সাথে পরিচিত থাকবেন অবশ্যই। তো আলামিনের মামা দেখায় ওই পলোর মধ্যে যে এই যে দেখ সেই মুরগিটা, এই মুরগিটাই তোর ব্যাগের মধ্যে আমি পেয়েছিলাম। আলামিন দেখে আসলেই তো তাই, এটাই তো সেই মুরগি, যে মুরগিটা তার খালা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল এবং যেটা আহত অবস্থায় সে ফেলে দিয়েছিল। সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই মুরগিটা কিভাবে আসলো আবার? তখন আলামিনের আত্মীয় স্বজন খুব ভয় পেয়ে যায়। ওই সময়টা ছিল সন্ধ্যার সময়। সাথে সাথে ওই মুরগিটা পলো থেকে ছেড়ে দেওয়া হয় এবং মুরগিটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। পাশে ঝোপঝাড় ছিল, সেখানে মিলিয়ে যায় এবং ওই মুরগিটা পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। যাই হোক, এরপর থেকে আলামিন অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে থাকে। সেই স্বপ্নে সে দেখে তার আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় স্বজন মারা যাচ্ছে। প্রথমে দেখে তার মামিকে, তার মামির মৃত্যু সে স্বপ্নে দেখে। যেই রাত্রে স্বপ্নে দেখেছে তার পরের দিনই মামির মৃত্যুর খবর তারা পায়। এরপর তার আপন নানার মৃত্যুর স্বপ্ন আলামিন দেখে এবং সত্যি তার পরের দিন তার আপন নানারও মৃত্যু হয়ে যায়। এইভাবে সে মামি, কাকা, মাওই, নানা, এরকম তার অসংখ্য আত্মীয় স্বজনের মৃত্যু স্বপ্নে দেখতে থাকে এবং সত্যি সত্যি স্বপ্ন দেখার পর তাদের মৃত্যু হয়। সে যে শুধু আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছে তা কিন্তু নয়, সে পাড়া প্রতিবেশীর অনেকেরই এই মৃত্যুর স্বপ্ন দেখেছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা অনেকেই স্মরণ করতে পারবেন। এই কিছু মাস আগে মে মাসে মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় 26 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনা যেদিন ঘটে তার আগের রাত্রে আলামিন স্বপ্ন দেখে তার মামাতো বোন, তার নাম হচ্ছে রজনী, এই রজনীর হাজবেন্ড সে নৌকা ডুবে মারা গেছে। পরের দিন সে সকালে রজনীর কাছে ফোন করে যে তোমরা সবাই ঠিকঠাক আছো, ভাই ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। বলে যে সে তো ঢাকা আছে, ঢাকা থেকে আজকে ফেরার কথা, মানে বাড়িতে আসবে। ঘণ্টাখানেকের মধ্যে একটি দুঃসংবাদ সবাই পায়। মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় 26 জন মানুষ মারা যায়, তার মধ্যে তার মামাতো বোন রজনীর হাজবেন্ডও ছিল। প্রিয় লিসেনার্স, আমরা জানি না যে আপনারা এই ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। 2014 সালের পর থেকে আলামিনের সাথে এই যে অদ্ভুত ঘটনা ঘটল এবং এখনো মৃত্যু কেন্দ্রিক যে ঘটনা ঘটে চলছে, এটা কিন্তু চলমান রয়েছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে কিনা আমরা জানি না।
তো এই বিষয়টা আমার কাছে এতটাই অদ্ভুত লেগেছে যে আমি একটি উপন্যাসে এরকম একটি গল্প শুনেছিলাম যে কোনো একটি মেয়ে, সে যার মৃত্যু হবে স্বপ্নে দেখে দেখে সেই লোকটার পিছনে একটি জন্তুর মতো কিছু একটি দাঁড়িয়ে আছে, এবং এর কয়েকদিনের মাথায় সেই মানুষটির মৃত্যু ঘটে। এটি উপন্যাসের একটি গল্প ছিল, একটি উপন্যাস ছিল, কিন্তু বাস্তবেই যে এমন কোনো মানুষের দেখা পাবো এটা আমি আসলে ভাবি নাই। খুব তাড়াতাড়ি আলামিনকে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসেল ভাইকে ধন্যবাদ, ভূত.com-এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ, লিসেনারদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।